স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ বেশ কঠিন একটা সময় পার করেছে। একের পর এক কূ, না জমা পাওয়া অস্ত্র আর পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের উৎপাত। এর মধ্যে 1990-এর পরের সময়টা ছিল প্রচণ্ড ক্রুশাল একটা টাইম। তৎকালীন সরকারের সাথে কয়েক দফা মিটিংয়ের পরেও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আর্মড ফ্যাকশন শান্তিবাহিনী সমঝোতায় আসতে পারেনি। এই সময়টাতেই অজস্র মানুষ ঘর ছাড়া হয়েছে, ভারতে আশ্রয় নিচ্ছে, তাদের ফিরিয়ে আনারও চেষ্টা চলছে। আর এদিকেই সেভ দ্য মাদার অ্যান্ড দ্য চাইল্ড নামের একটা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের রিপোর্ট পাবলিশ করে যে এসব রেফিউজি ক্যাম্প থেকে প্রায় 3000-এর বেশি মেয়ে হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হচ্ছে। আর এর পাশাপাশি সাম্প্রদায়িক দাঙ্গা এই জিনিসটা তো লেগেই থাকে। খুন, অপহরণ, রাহাজানিতে আমাদের পার্বত্য অঞ্চলের জনজীবন সেই সময় দুর্বিষহ হয়ে পড়েছিল। আর সেই সময়ে এইরকম একটা ঘটনা ঘটে 1996 সালের 29শে নভেম্বর। বান্দরবান জেলার থানচি থানার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন আহমেদ চৌধুরী, থানচি জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহজাহান কবির সহ মোট 4 জন বাঙালি আর 4 জন পাহাড়ি ব্যক্তিকে শান্তিবাহিনীর সদস্যরা সকাল 9টার দিকে অপহরণ করে। আর সেই দিন রাত 12টার দিকে পাহাড়ি 4 জনকে মুক্তি দিলেও ইউএনও সহ বাকি বাঙালিদের মুক্তি তারা দিচ্ছিল না। মুক্তিপণ দাবি করা হয় প্রায় 70 লক্ষ টাকা। অ্যান্ড এই জিনিসটা কিন্তু এই ফার্স্টবারের মতো হচ্ছিল না। এর আগে এই চক্র আরও এমন অপহরণ ঘটিয়েছে, কিন্তু এইবার বাংলাদেশের হয়ে লড়াইয়ে আসেন কিছু মানুষ যাদের সবাই না চিনলেও বাংলাদেশের টিকে থাকার পেছনে তারাও একরকমের আনসাং হিরো। বিজয়ের মাসে বাংলাদেশের এই আনসাং হিরোদের নিয়ে করা আমার এই সিরিজটিতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো মোট 3 জন বীর সেনাকে নিয়ে। মেজর জেনারেল জয়নুল আবেদিন, যিনি 1960 সালের 1 জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর আছেন ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ, যিনি বরিশাল জেলায় 1971-এর 5 অক্টোবর জন্মগ্রহণ করেন, এবং মেজর মাহবুব, যিনি টাঙ্গাইলে 1963 সালের 9 নভেম্বর জন্মগ্রহণ করেন। তো সিচুয়েশনটা বুঝতেই পারছেন, ইউএনও এবং তার সাথের মানুষজন কিডন্যাপ হয়েছে। এই খবর আসার সাথে সাথেই চারদিকে বেশ শোরগোল পড়ে যায়। সেই সময় ওই এলাকার জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবেদিন নিজেই পেট্রোল নিয়ে বাহিরে বের হন। তার নির্দেশে আরও বাকি সব ক্যাম্প থেকে পেট্রোল বের হয় সেই সময়। তারপর তন্ন তন্ন করে খুঁজেও সন্ত্রাসীদের কোনো খবর পাওয়া যায় না। সো লেফটেন্যান্ট কর্নেল আবেদিন পুরো এলাকা লকডাউনে পাঠিয়ে দেন। কোনো গাড়ি আসবে না, যাবে না, সব রাস্তাই বন্ধ। আর এর কয়েকদিনের মধ্যে খবর আসে যে বড় থলিপাড়া ক্যাম্পের কাছাকাছি পলিপাংশা গ্রাম হয়ে সন্ত্রাসীরা অপহৃতদের নিয়ে ভারত বর্ডারের কাছাকাছি চলে গিয়েছে। আর্মি থেকে এবার তাদের সোর্সগুলোকে অ্যাক্টিভ করা হয়, পাশাপাশি কয়েক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। আর এই পুরস্কার ঘোষণাটা সেই সময় একটা টনিকের মতো কাজ করে। বেশ কয়েকটা সোর্স থেকে আস্তে আস্তে একটা ফুল পিকচার ফর্ম হতে থাকে। সেই সময় বড়থলিপাড়া ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ মাহবুবের কাছে সোর্সদের থেকে পাওয়া কিছু ইনফরমেশনের ভিত্তিতে বানানো একটা ম্যাপ আসে। সাথে সাথে মেজর মাহবুব লেফটেন্যান্ট কর্নেল আবেদিনকে বিষয়টা জানিয়েছিলেন। আর এই সোর্স মতে মেইন টার্গেট সীমান্তের কাছাকাছি গভীর জঙ্গলে পাহাড়ের ঢালে অবস্থিত। অ্যান্ড সেখানে যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। ওই ঘরটায় অপহৃত বাঙালি ছাড়াও মোট 6 জন লোক থাকছে, এইটা জানা যায়। ঘরটায় মোট 3টা রুম, মাঝখানের রুমে আর্ম সন্ত্রাসীরা আর পাশের 2 রুমে অপহৃত ব্যক্তিরা। আর এই ক্যাম্প অ্যাকচুয়ালি শান্তিবাহিনীর মেইন ক্যাম্প কাস্তলি ক্যাম্পে যাওয়ার পথে হাতের বামের রাস্তায় পড়ে। এখন একটা কাহিনী আপনারা জানেনই, এই ধরনের যেসব ইনসার্জেন্সি গ্রুপ ওয়ার্ল্ড ওয়াইডই ছড়িয়ে আছে, তারা কিন্তু যেই এলাকাটাই থাকে ওই এলাকার সাধারণ মানুষজনের সাহায্য ছাড়া কোনোভাবেই সার্ভাইভ করতে পারে না। সেই সময়ও ওই অঞ্চলের মানুষেরা কখনো ভয়ে বা কখনো স্বেচ্ছায় এই সন্ত্রাসীদের বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকতো। সো আর্মি যখন এইরকম একটা মিশন চালায় তখন এটাও মাথায় রাখতে হয় যেন এই ইনফরমেশন কোনোভাবেই লোকাল পপুলেশনের কাছে না যায়। আর এই কারণেই ডিরেক্ট বড়থলিপাড়া ক্যাম্পে না গিয়ে আর্মি রুমা থেকে রাতের আধারে পুকুরপাড়া ক্যাম্পে এসে অবস্থান নেয়। আর এর পরের দিন মানে 15 ডিসেম্বর রাতের বেলা বড়থলি ক্যাম্পের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করে। রুমা থেকে 2টা বি টাইপ পেট্রোল টিম আর পুকুরপাড়া থেকে আরও একটা বি টাইপ পেট্রোল টিম নিয়ে টোটাল 3টা বি টাইপ পেট্রোল নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই মিশন চলবে। আর ভাগ্যের এক অদ্ভুত খেলা দেখেন, যেই দিন তারা বড়থলিপাড়া ক্যাম্পে পৌঁছান সেই দিন 16 ডিসেম্বর, আমাদের বিজয় দিবস। আর সেই দিনই তাদের প্ল্যান এই মিশনটা চালানোর। সারা রাতের জার্নির পর একটু রেস্ট নিয়ে সকাল 10টায় লেফটেন্যান্ট কর্নেল আবেদিন সবাইকে নিয়ে মিশন ডিটেলসে বসেন। ঘণ্টাখানেক আলোচনার পর একটা প্ল্যান চূড়ান্ত হয়। লেফটেন্যান্ট কর্নেল আবেদিন ওয়ার্নিং অর্ডার ইস্যু করেন, আর পার্টিও সেই হিসেবে রেডি থাকে।
দুপুর 1টায় তিনি সকল অফিসার, জেসিও ও সৈনিকদের অপারেশনে যাওয়ার মৌখিক আদেশ দেন। পুরো পার্টিকে 5টা টিমে ভাগ করা হয়। অ্যাকশন পার্টির কমান্ডার ছিলেন তিনি নিজে, আর সাথে মেজর মাহবুব সহ অন্য 9 জন। কর্ডন পার্টির কমান্ডার ছিলেন তৎকালীন ক্যাপ্টেন হাফিজ, আর তার টিমকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা অ্যাকশন পার্টির ডানে আর একটা অ্যাকশন পার্টির বামে। আর এর সাথে মোট 3টা ব্লকিং পার্টি গঠন করা হয়। একটা টিম নায়েব সুবেদার কায়কোবাদের নেতৃত্বে শান্তিবাহিনীর প্রধান ক্যাম্পে যাবার রাস্তায়, আর অন্য 2 টিম নায়েব সুবেদার বকর আর নায়েব সুবেদার সাইফুলের নেতৃত্বে যথাক্রমে উত্তর ও দক্ষিণ দিকে থাকার পরিকল্পনা করা হয়। আর এই মিশনের সাকসেসটা ডিপেন্ড করছিল ভিকটিমদের জীবিত ফিরিয়ে নিয়ে আসার সম্ভাবনার ওপরেই। আর তাই অধিনায়কের আদেশ ছিল অতি জরুরি অবস্থা ছাড়া অ্যাকশন পার্টির অন্য কোনো সদস্য ফায়ার করবে না। জাস্ট 4 জনের ফায়ার করার অনুমতি ছিল, অধিনায়ক নিজে, মেজর মাহবুব, ক্যাপ্টেন হাফিজ আর নায়েব সুবেদার মতিউর। প্রথমে সন্ত্রাসীদের ওয়ার্নিং দিয়ে সারেন্ডার করানোর উদ্দেশ্যে আকাশের দিকে ফায়ার করা, অ্যান্ড তাতে কাজ না হলে অন গ্রাউন্ড অর্ডার দেওয়ার প্ল্যান করা হয়। সকাল 10টায় তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল আবেদিন তাদেরকে গোলঘরে ডাকেন এবং অপারেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সোর্স কর্তৃক দেওয়া ম্যাপটির উপর ভিত্তি করেই তারা আলোচনা করেছিলেন। অবশেষে তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল আবেদিন চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং ওয়ার্নিং অর্ডার ইস্যু করেন, আর সেই মোতাবেক তারা পার্টি রেডি করেন। দুপুর 1টায় তিনি অপারেশনে যাওয়ার জন্য গ্রাউন্ড সিটের ওপর অঙ্কিত নকশার ওপর সকল অফিসার, জেসিও আর সৈনিকদের মৌখিক আদেশ দেন। রাত 8টায় তাদের গাইড সহ টার্গেটের উদ্দেশ্যে তাদের জার্নি শুরু হয়। প্রথমে 2 জন গাইড সহ অ্যাকশন পার্টি, তার পেছনে 2 জন গাইড সহ ক্যাপ্টেন হাফিজের কর্ডন পার্টি, আর কর্ডন পার্টির পেছনে যথাক্রমে নায়েব সুবেদার কায়কোবাদ, নায়েব সুবেদার সাইফুলের পার্টি। সেই দিন আবার জ্যোৎস্না রাত ছিল, কিন্তু ঝিরির মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকার। বড় বড় পাথর আর পিচ্ছিল রাস্তা দিয়ে আস্তে আস্তে তারা এগিয়ে চলেন। অন্ধকার আর দুর্গম রাস্তার কারণে পেছনের টিমের সাথে বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছিল। বেশ কয়েকবারই পার্টিকে দাঁড়িয়ে যেতে হয় পিছনের টিমের সাথে রিকানেক্ট করার জন্য। এভাবেই রাত 3টায় তারা চূড়ান্ত মিলনস্থলে পৌঁছে যান। কিন্তু যত সাবধানেই যাক না কেন, শুকনো বাঁশঝাড়ের শব্দ ঢাকা যাচ্ছিল না। হিউজ একটা প্রবলেম এইটা। আর এই সময় অনেকেরই সন্দেহ হচ্ছিল যে গাইড আবার তাদেরকে শুধু শুধু ঘুরাচ্ছে না তো। একেবারে সরাসরি যদি শান্তিবাহিনীর হেডকোয়ার্টারে নিয়ে যায় তাহলে তো বিপদেই পড়ে যাবে তারা। এইসব দুশ্চিন্তার মধ্যে ওই ঘর খোঁজার জন্য একটু একটু করে পার্টি এগোতে থাকে। 17 তারিখ ভোর 5:30টার দিকে পার্টির সামনের আর পেছনের অংশ পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন হাফিজ কর্ডন পার্টি থেকে উঠে এসে অ্যাকশন পার্টিতে যোগ দেন, আর তার সাথে 2 গাইডকে তিনি বলেন পেছনে গিয়ে বাকিদের খুঁজে নিতে। যত দ্রুত সম্ভব টার্গেট খুঁজে বের করতে হবে। দরকারে এই 6 জনই চার্জ করবে। এই সময়ে কর্ডন পার্টি থেকে হাবিলদার শামসু এসে তাদের সাথে যোগ দিলে সব মিলিয়ে তারা হন মোট 7 জন। কিন্তু দেখা যায় যে শান্তিবাহিনীর প্রধান ক্যাম্পে যাওয়ার রাস্তায় সুবেদার কায়কোবাদার যেই পার্টির ব্লক করে রাখার কথা ছিল সেই পার্টি ছিল অনেক পেছনে। এইদিকে সময়ও হাতে বেশি নাই, ভোরের আলো আস্তে আস্তে ফুটে উঠছে। সেই সময় হাবিলদার জলিল আসলে অধিনায়ক তাকে শান্তিবাহিনীর ক্যাম্পে যাওয়ার রাস্তায় বসিয়ে দেন। আর এই একজন মানুষই এখন ব্লক পার্টি। মাত্র 7 জনের অ্যাকশন স্কোয়াড আস্তে আস্তে এগোতে থাকে। সবার সামনে থাকা স্কাউট কিছু সময়ের মধ্যেই টার্গেট দেখতে পায়, আর এরপর অধিনায়ক, তারপর ক্যাপ্টেন হাফিজ। দেখা যায় যে ঘরটার বামে মোট 3 জন লোক আগুন পোহাচ্ছে। ওরা কি শান্তিবাহিনীর নাকি সাধারণ মানুষ সেটা বোঝা যাচ্ছিল না। ধীরে ধীরে অধিনায়ককে ঘিরে সবাই পজিশন নেয়। লেফটেন্যান্ট কর্নেল জয়নুল প্রথম ফায়ারটা করেন। মাথায় রেখেন প্রথম ফায়ারের সময় কিন্তু ফুল পার্টি তখনও এসে হাজির হয় নাই। যেখানে 3টা ব্লক পার্টি থাকার কথা ছিল তাদের শান্তিবাহিনীর মেইন ক্যাম্পে যাওয়ার পথে ব্লক করার জন্য, সেইখানে মাত্র একটা পার্টি এসেছে, আবার সেই পার্টির সদস্য মাত্র 1 জন। জেনারেল ট্যাকটিক্স দিয়ে এগোলে এই ফাইট জীবনেও জেতা যাবে না। সো এখানে আসলে তাদেরকে ভয় দেখাতে হবে। লেফটেন্যান্ট কর্নেলের গুলি চালানোর সিদ্ধান্ত ছিল ঠিক সেইটাই। তিনি গুলি ছুড়ে সাথে সাথেই হুইসেল বাজানো শুরু করেন আর চিৎকার করে চার্জ, অ্যাটাক এইসব বলতে থাকেন। তারা সাথের বাকি 6 জনও সেম কাজ করছে। হুট করে গুলির শব্দ আর এইসব ওয়ার্ড শুনে শান্তিবাহিনীর সদস্যরা নিজেদের অস্ত্র নেওয়ার কথা ভুলেই যায়। জাস্ট একজন দূরে গিয়ে কয়েক রাউন্ড গুলি চালায়, কিন্তু তাও এলোপাতাড়িভাবে। বাকিরা সাথে সাথেই দৌড় দেয়। অধিনায়ক ঘরের সামনে গিয়ে নিজেদের পরিচয় দিয়ে সবাইকে বের হয়ে আসতে বলেন। আস্তে আস্তে সব অপহৃত বাঙালি ঘর থেকে বের হয়ে আসে। তাদেরকে দ্রুত আর্মি নিজেদের কাভারে নিয়ে যায়। আর এইদিকে এই ক্যাম্প তল্লাশি করে 3টা 7.62 মিলিমিটার সাবমেশিন গান, একটা M16 রাইফেল, গ্রেনেড লঞ্চার সহ প্রচুর গোলা বারুদ আর অনেকগুলো মূল্যবান সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে ভয় ছিল যারা পালিয়ে গিয়েছে ওরা আবার রিইনফোর্সমেন্ট নিয়ে আসে কিনা। সো বেশি সময় না কাটিয়ে ফায়ার করতে করতে পার্টি পেছোতে থাকে। 8টার দিকে ফাইনাল মিটিং স্পটে সবাই জড়ো হয়।
আর সেখানে 20 মিনিট রেস্ট নিয়ে 12:30-এর দিকে বড়থলি ক্যাম্পে সকলে ফিরে আসে। 17 ডিসেম্বর আমাদের এই ইউনিটটা বিজয় দিবস পালন করে। 10 ঘন্টারও বেশি সময় পায়ে হেঁটে গিয়ে শান্তিবাহিনীর মেইন ক্যাম্পের তল থেকে 6 জন যাদের জন্য প্রায় 70 লাখ টাকা র্যানসম চাওয়া হয়েছিল তাদের বাঁচিয়ে আনা অ্যান্ড কোনোরকম ক্ষয়ক্ষতি ছাড়া ফিরে আসা, এইসব সন্ত্রাসীদের মধ্যে যেই ভয় আর আমাদের মধ্যে যেই সাহস নিয়ে এসেছিল সেটার ফল পাই আমরা পরের বছরগুলোতে। যে কোনো ধরনের কোঅর্ডিনেটেড অ্যাটাক অলওয়েজ যে ব্রুট ফোর্সকে হারাতে পারে এই মিশনটা তারই প্রমাণ। মাত্র 7 জন মিলে পুরো একটা ক্যাম্প দখল করেছিল। ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ এবং মেজর মাহবুব বীর প্রতীক উপাধি পান, আর মেজর জেনারেল জয়নুল আবেদিন বীর বিক্রম খেতাবে ভূষিত হন এই মিশনে তাদের অসম্ভব দৃঢ় মানসিকতা আর সাহসের জন্য। সো এই ছিল এই সিরিজের সেকেন্ড ভিডিও। ঘটনাক্রমে প্রথম এবং দ্বিতীয় দুইটা ভিডিও আসলে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে হয়ে গিয়েছে। ইচ্ছা আছে এর পরের ভিডিওটা অন্য কোনো একটা জায়গার টপিক নিয়ে করা। সো আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন এই সিরিজটা আপনাদের কেমন লাগছে, অ্যান্ড এই সিরিজে আপনার কাকে নিয়ে ভিডিও দেখতে চান, বাংলাদেশের এমন কোন আনসাং হিরোকে নিয়ে ভিডিও দেখতে চান যে 71-এর পরে আমাদের স্বাধীনতা রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ কোনো মিশনে কাজ করেছিল। সো দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।